3 মাসের স্থগিতাদেশ ছিল, সেই স্থগিতাদেশ থাকতে থাকতেই আপনার মনোনয়নটা নিশ্চিত হলো বা চূড়ান্ত হলো। আমি একটু আপনার কাছে আসলে জানতে চাই যে কিভাবে হলো এই মনোনয়নটা, প্রক্রিয়াটা কি, কিভাবে যোগাযোগ হলো বা কোন পর্যায় থেকে যোগাযোগ হলো এবং চূড়ান্ত হলো? আপনাকে অসংখ্য ধন্যবাদ। এইবারের মনোনয়নে আমাদের দল বিএনপি দল হিসাবে 3টা ইনকোয়ারি বা ইনভেস্টিগেশন করেছে, সব এলাকাতে 3টা করে। তারপরে সরকারেরও 4টা ইনভেস্টিগেশন, এই 7টা মিলিয়ে ইটনামিটা নষ্ট গ্রামে আমি যতটুকু জেনেছি তারা দেখতে পেয়েছে সবগুলোতেই আমার ব্যাপারটা একটা নিশ্চিত ভাবে এসেছে। যেমন এমনও এসেছে যে ফজলুর রহমান বিএনপি নেতা হিসাবে 93% এককভাবে হোল্ড করেছে, তার একক জনপ্রিয়তা বিএনপি হিসাবে। এ হলো কথাটা। কাজেই এটা কোনোটাই 87 এর নিচে আসে নাই। প্রত্যেকটা ইনভেস্টিগেশন আমি যা শুনেছি, আমি দেখি নাই, আসে নাই। কাজে সমস্ত ইনভেস্টিগেশন আমার পক্ষে এসেছে এবং আমার পক্ষে আসার কারণে আমার নেতৃত্বের যে বিবেচনা বোধ, তারা তো আমার প্রতি ব্যক্তিগতভাবে কোনো অসন্তুষ্ট না। আমার একটা কথার জন্য বা একটা পয়েন্টের জন্য হয়তো আমাকে সাসপেন্ড করছিল, কিন্তু তারা তো আমার গণতান্ত্রিক অধিকারটাকে ওনারা কাটিল করবেন না। কারণ আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান আমাদের নেতা, তারা খুব বিবেচনা করেই আমাকে মনোনয়নটা দিয়েছে। এবং বিএনপির যে ফেস, একটা দলের অনেকগুলো ফেস থাকে, যে কোনো কারণে সৌভাগ্যক্রমে বিএনপির মুক্তিযুদ্ধের ফেসটা এখন ফজলুর রহমান। কাজে তারা মনে করেছে ইয়েস, এটা একটা প্ল্যাটফর্ম, একটা লিবারেল ডেমোক্রেটিক দল, কাজে এই দলে অনেক রকমের মানুষ থাকবে, অ্যাডজাস্ট এবং কম্প্রোমাইজ করেই চলতে হবে। তারা বিভিন্ন চিন্তা থেকে তারা আমাকে মনোনয়নটা দিয়েছে বলে আমি মনে করি, এবং এই কারণে তাদের প্রতি, দলের প্রতি, দেশনেত্রী খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমানের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এর জন্য কি আপনাকে কোনো যোগাযোগ করতে হয়েছে দলের সাথে এই মনোনয়ন পাওয়ার জন্য? তারাই আমাকে ডেকেছে। আচ্ছা, তারা একা, এবং আমি খুব কনফার্ম ছিলাম যে রিয়েলি যদি তারা ইনভেস্টিগেশনের মাধ্যমে নমিনেশন দেয়। কারা ডাকলেন, আমি কে ডাকলেন, কাদের সাথে বসলেন? ডাকলেন বিএনপির চেয়ারপারসনের সঙ্গে দেখা করার জন্য ডাকলেন, মহাসচিব ডাকলেন এবং চেয়ারপারসন কথা বললেন। ওইখানে আমি গেলাম। বেগম জিয়া কথা বলেছেন আপনার সাথে? না, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আচ্ছা আচ্ছা জনাব তারেক রহমান কথা বলছে, ওখানে তার ডাকেই গেলাম। আচ্ছা, কিরকম কথা বলেন, মানে কিরকম কথা হয়? সেই কথা হয়েছে যেগুলো হয়ে গেছে, রাজনৈতিক ভাবে, সাংগঠনিক ভাবে জাতি এবং দলের ঐক্যবদ্ধ থাকার যে আজকের প্রয়োজনীয়তা, যাকে নমিনেশন দেয় তাকে সমর্থন করা এবং সঠিকভাবে পদক্ষেপের মাধ্যমে এই জাতিকে রক্ষা করা, এই ধরনের উনি সবসময় আমি লক্ষ্য করেছি এইসব নীতিগত বক্তৃতাগুলো সাধারণত উনি ৫:৫০ থেকে 1 ঘন্টা 5 মিনিটের মধ্যে শেষ করেন। সেই বক্তৃতাটা আমরা শুনেছি, অত্যন্ত কি বলবো, মেজার একটি বক্তৃতা জাতির জন্য, ওই বক্তৃতা। জি, সেটাই আপনাকে বলেছেন। আচ্ছা, কিন্তু দেখলাম বিভিন্ন আসনে, মানে মনোনয়ন চূড়ান্ত হবার পরে বিভিন্ন ২৩৭টিতে হয়েছে, ৬৩টিতে এখনো বাকি রয়ে গেছে। তারপরে বিভিন্ন জায়গায় অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন মনোনয়ন বঞ্চিতরা। চট্টগ্রামে তো প্রার্থী একজন সহ 2 জন গুলিবিদ্ধই হলেন, 8 রাউন্ড গুলি ছোড়া হয়েছে। রাজশাহীতে পুকুরে বিষ দিয়ে মানে প্রতিপক্ষরা এসে বা একই দলের মানুষ 2 কোটি টাকার মাছ নষ্ট হয়েছে, এরকম অভিযোগ, এরকম টুকটাক বিভিন্ন জায়গা থেকে কিন্তু খবর আসছে। তারেক রহমান কদিন আগে, মনোনয়ন দেবার আগে আবেগঘনভাবে বলেছিলেন, মাকে সামনে রেখে, মার স্যাক্রিফাইসটাকে দেখিয়ে যে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। তার সেই নির্দেশনাটা কি কাজে আসছে? হ্যাঁ, কাজে আসছে। কয়টা জায়গা থেকে আপনি বলেন তো দেখি? 237টা নমিনেশন দিছে। 237টা নমিনেশনের 5% জায়গা যদি ধরেন, তাহলে তো 12টা 13টা পার্লামেন্ট সিট। কয়টা জায়গাতে
5% জায়গা তখন গন্ডগোল হয়নি নমিনেশনের মধ্যে, কারণ যেহেতু এটা নমিনেশনের ব্যাপার, এমপি হওয়ার ব্যাপার, এইখানে এক একটা জায়গাতে 4 জন 5 জন 6 জন করে ক্যান্ডিডেট আছে, যে একজন পাবে অন্যরা পাবে না, তারা এগ্রিড হইলে পরে প্রাথমিকভাবে কিছু ধরনের স্লোগান, কিছু ধরনের প্রতিবাদ হতেই পারে, এবং সেটা খুব সামান্য হয়েছে, মাইনর, খুব মাইনর হয়েছে। এবং আমি আপনাকে বলতে পারি যে গুলিবিদ্ধ হয়ে গেলেন, এটাও কি মাইনর? 2 জন ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে এখনো হাসপাতালে আছে। কেন গুলিবিদ্ধ হয়েছে এটা এখনো পরিষ্কার না, যে নিজেদের দলের কোনো গন্ডগোলে হয়েছে। অনেকেই মনে করছে প্রতিপক্ষ যারা আছে নিজেদের মধ্যে না, প্রতিদ্বন্দ্বী দল যারা আছে তাদের মধ্যে থেকে চক্রান্তমূলক ভাবে কেউ এই কাজটা করছে, এটা হলো সবাই মনে। এখন তো ইট ইজ নট ক্লিয়ার কে গুলি করছে। আচ্ছা আচ্ছা, কিন্তু খবর যেটি আসছে যে বিএনপির অপরপক্ষের কাছ থেকে, যাই হোক, এটি আমি আপনাকে ডিভিশন ধরে বলতে পারি, আচ্ছা, 2-1টা ডিভিশনে 1-2টা এলাকাতে হয়েছে, কোথাও কোনো টু শব্দ হয়নি। আচ্ছা, আমি আমার জেলা বলতে পারি 4টা নমিনেশন হয়েছে, 6টার মধ্যে 4 মিনিটের জন্য কোনো স্লোগান হয় না বিরুদ্ধে, সব মেনে নিছে। বাকি যে আসনগুলো আছে অ্যাডভোকেট ফজলুর রহমান, যে 63টি আসন আছে, সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছিলেন মনোনয়ন ঘোষণার আগে যে শরিকদের বা আন্দোলনে যারা জোটসঙ্গী ছিল তাদের মনোনয়ন দেখে পরে এটি চূড়ান্ত করা হবে, মানে শরিকদের জন্য খালি রাখার একটা আয়োজন এর মধ্যে আছে। শরিকদের কাউকে মনোনয়ন বা এই আসনগুলোতে দেয়া হলে বিএনপির কর্মীদের মধ্যে আসলে কেমন প্রতিক্রিয়া হবে বলে মনে করছেন, বা কেমন হবে? তারা কি আসলে সেই শরিকদের জন্য কাজ করবেন বা প্রার্থীদের পক্ষে কাজ করবেন? এটি একটা প্রশ্ন। কারণ ধরেন কয়েকটা উদাহরণ, যেসব জায়গায় আগে থেকে গ্রিন সিগন্যাল আছে, যেমন নুরুল হক নূরকে তার আসনে গ্রিন সিগন্যাল, ঝিনাইদহে রাশেদকে গ্রিন সিগন্যাল, জুনায়েদ সাকি, আমদালিব রহমান, যারা গ্রিন সিগন্যাল পাচ্ছেন, এর মধ্যে দেখলাম জুনায়েদ সাকির আসনে তাকে বিএনপির কর্মীরা ঝাড়ু মিছিল করেছে তার বিরুদ্ধে, তাকে নাস্তিক আখ্যায়িত করে। তারপরে দেখলাম নুরুল হক নূর বেশ আগেই তার আসনে বিএনপি কর্মীরা তাকে রাস্তা অবরোধ করে রেখেছিল, সেনাবাহিনী পুলিশ অনেক কিছু হয়েছে, সেখানে গেছে, তারপর তাকে যেতে সহায়তা করেছে। আমদালিব রহমান পার্থের কর্মীর উপরে বিএনপির কর্মীদের আক্রমণের ঘটনা তিনিই বলেছেন, নিজেই বলেছেন, মানে এরকম ঘটনা তো দেখছি। তাহলে যখন মনোনয়নটা দেয়া হবে বা যদি দেয়া হয়, তাহলে কর্মীরা কি তাদের পক্ষে কাজ করবেন? বাস্তবতাটা কি এরকম? আমি আপনাকে একটা কথা বলি, এটা তো কোনো স্ট্যাচু না, দলটা তো কোনো ভাস্কর্য না যেটা নড়াচড়া করবে না, শুধু দাঁড়ায় থাকবে সুন্দর হইয়া। প্রতিক্রিয়া তো হবেই, এবং অন্য দলের নেতাদেরকে নমিনেশন দিলে কিছু প্রতিক্রিয়া হবে না সেটা আমি মনে করি না। নির্বাচন কমিশন ব্যাপারটাকে আরো কঠিন করে তুলেছে। কি কঠিন করেছে? নির্বাচন কমিশন আইন করেছে, আরপিইউতে করেছে যে অন্য দলের যদি কেউ দাঁড়ায় নিজের মার্কা নিয়ে দাঁড়াতে হবে, জোটের কেউ দাঁড়ালে যার যার মার্কা। এটা যদি ধানের শীষ মার্কা নিয়ে দাঁড়াতে পারতো তাহলে এতটা প্রতিবাদ হইলেও কোনো লাভ হতো না, কিন্তু যার যার মার্কা নিয়ে দাঁড়ালে কিছু প্রতিবাদ তো হতে পারে, এটা তো আমি অস্বীকার করবো না। কারণ এটা তো আমরা তো কোনো ভাস্কর্য না, দলটা তো যে স্ট্যাচুর মতো দাঁড়ায় তা তো না। দলের কর্মীদের অ্যাকশন রিঅ্যাকশন হবে, এবং নেতৃত্বের যে ইনফ্লুয়েন্স আছে, সবচেয়ে বড় কথা আমাদের দলের যে মূল নেত্রী, যিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, নিজেই 3টা সিট থেকে দাঁড়িয়েছে। উনি আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমার মনে হয় 3টা সিট থেকে দাঁড়িয়েছেন, মানে উনি ইলেকশন করার মতো একটা পজিশনে আসছেন শারীরিকভাবে। উনি সুস্থ থাকলে, উনি শুধু একটা চেয়ারে বসে থাকলে এই সব গন্ডগোলে কিছুই পাবে না। মানুষ যদি দেখে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ, তাহলে দলের মধ্যে এই সবে কোনো কিছু হবে না, সব মেনে নিবে। তার মানে এটা আমি মনে করি, মানে যাকেই নমিনেশন দেয়া হবে তিনি দলের বাইরে শরিক দলের হলেও আসলে তাদেরকে মেনে নেবে, কর্মীরা তাদের পক্ষে কাজ করবে, তাই হবে। আচ্ছা, আপনি সেটি মনে করছেন। আপনি বলছিলেন দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি 3টি আসনে নির্বাচন। তারেক রহমান সাহেবের সেই ইনফ্লুয়েন্স আছে দলের উপরে, সে তার সেই হাত আছে, সেই যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব ওনার আছে। আচ্ছা, কিন্তু তারপরেও ঘটনা কিছু যেগুলো ঘটে যাচ্ছে, যেগুলো তা তো ঘটতেই পারে, তা তো ঘটতেই পারে। ভাইয়ে ভাইয়ে যখন সম্পত্তি ভাগ হয়, পিতা না থাকলে পরে আপন ভাই, দেখা যায় গন্ডগোল হচ্ছে, কিন্তু তারপরে আবার ভাই ভাই আবার একসাথে হয়, সব জায়গায় তাই হবে। বড় দল এটা, এই দলের নমিনেশন পাইলেই পাশের সম্ভাবনা উজ্জ্বল, কাজে কে চায় না এমপি হতে, এই হলো ব্যাপারটা। জি, কিন্তু এই যে এতদিন ধরে বিএনপির বিরুদ্ধে যেই বিষয়গুলো এসেছে, যার সত্যতাও আছে, বিএনপি দখলবাজি, চাঁদাবাজি এগুলোতে লিপ্ত হয়ে গেছে, এগুলোতে বিএনপির একটা নেতিবাচক ইমেজ হয়েছে।
এখন এটি যখন আবার আসছে যে এই সংঘর্ষগুলোকে কেন্দ্র করে এখন তো কেবল শুরু, সামনে হয়তো আরও হবে এই আশঙ্কা করা হচ্ছে, তাতে নির্বাচনে কি বিএনপি ক্ষতিগ্রস্ত হবে কিনা এই বিষয়গুলোর প্রভাবে? আমি আপনাকে বলছি যে যে কোনো মহামানব হইলে পরেও তার বিরুদ্ধেও কিছু লোক থাকে। আমাদের যে ইসলামের নবী, দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে তার জীবিতকালীন সময়েই অনেক লোক ছিল যাদেরকে উনি চিহ্নিত করছেন মুনাফেক হিসাবে। তারাও মুসলমানই ছিল, কিন্তু মুনাফেক মুসলমান। পৃথিবীতে কোন নেতৃত্বের বিরুদ্ধে কেউ থাকবে না, এটা যদি মনে করেন রাজনীতি তো হইলো মানে এইটা কন্ট্রাডিকশনের ব্যাপার। কন্ট্রাডিকশন না হলে রাজনীতি আগাবে কি? প্লাস মাইনাস না হইলে রাজনীতি আগাবে কি করে? দুইটা বিদ্যুতের তার যদি প্লাস এবং মাইনাস না হয় তাহলে এখান থেকে তো আলো হবে না, চলবে না। কাজে এটা হইতে পারে কিছু ধরনের স্লোগান, পাল্টা স্লোগান হবে, তারপরে আপনারা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন না বলে মনে করছেন? মানে আপনি একটা কথা বললেন না যে বিএনপি এখন প্রতীক পেলেই বা নমিনেশন পেলেই জয়ের সম্ভাবনা উজ্জ্বল। এই বিষয়টা ছিল যখন আমরা 24-এর নির্বাচন, আমিটামি যাকে বলা হয় নির্বাচন দেখলাম, তখন আওয়ামী লীগের নমিনেশন নৌকা পেলেই সে জিতবে, বা ধরুন তার আগে স্থানীয় নির্বাচন যখন হলো তখনও এরকম নৌকা প্রতীক পেলেই জিতবে বলে নৌকার ভিতরেই তখন একটা গন্ডগোল শুরু হয়ে গেলো এবং ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছিল। মানে সেরকম কিছুর আশঙ্কা দেখেন কিনা? না, দেখি না। এই কারণে, কারণ বিএনপির কর্মীরা গত 15 বছর বা 20 বছর যাবত এমন বঞ্চিত ছিল জেল জুলুম অত্যাচারে, তাদের মধ্যে খুব বিক্ষোভ থাকবে, এটা যেমন সত্য। আবার প্রয়োজনে দলের পক্ষে একদম হার্ট টু হার্ট একত্র হবে, এটাই সত্য। এখন পর্যন্ত তো ক্ষমতার মজাটা পায় নাই। আর আপনি যে বলছেন যে লুটপাট, চাঁদাবাজি, এগুলা খুব সামান্য ব্যাপার। আমি সব সময় বলি, বিএনপির একটা কর্মী যখন 3 বছর জেল খেটে জেল থেকে বেরিয়ে দেখেছে তার স্ত্রী ঠিক মতো সিরা কাপড় পরে থাকে, একটা শাড়ি নাই, তার সন্তানের অসুখ, সন্তানের চিকিৎসা করতে পারে নাই, হয়তোবা সে 10,000 টাকা কারো কাছ থেকে নিচ্ছে, আমি কথাটা বলি, বা হয়তোবা সে বাস স্ট্যান্ডে গিয়ে 10 টাকা চাঁদা তুলছে। এইটাকে যে মানুষ বড় করে দেখতেছে বা আপনারা বড় করে দেখতেছেন, যারা ব্যাংক দখল করছে তাদের ব্যাপারে বলেন না? এই যে সুফি সাদি লোকজন, হ্যাঁ, শুধু জামা পরে, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে সাদা পোশাক, জামাতে ইসলাম। জামাতে ইসলাম মানে জামার মধ্যে ইসলাম, মনের মধ্যে না। এরা যে ব্যাংক ট্যাঙ্ক লুট করে ফেলতেছে, প্রতিষ্ঠান লুট করে ফেলতেছে। শুধু রাজশাহীতে একটা 13,000 কোটি টাকার প্রতিষ্ঠান দখল করছে। সমস্ত বিএনপি লুট করে তো বাংলাদেশে 1300 কোটি টাকা লুট করে বলে আমার জানা নাই। কোথাও থেকে কেউ 10 কোটি টাকা চাঁদা নিয়ে গেছে এরকম জানা নাই। ওই একটা বাস স্ট্যান্ডে গিয়ে টাকা হইতে পারে। এবং এরা আস্তে আস্তে এদেরকে বহিষ্কার করা হয়েছে। তারেক রহমান যার সম্পর্কে শুনছে তাকেই বহিষ্কার করে দিচ্ছে। যে এবং আমার ধারণা আলটিমেটলি এটা ঠিক হয়ে যাবে। এটা এতে ওই যে ভোটের উপরে প্রভাব পড়বে। যদি প্রভাব পড়ে দেন না ভোটটা, তাহলে জামাত আসে না কেন? ভোটটা চাইলেই কেন বলে পিআর লাগবে, ডিআর লাগবে, সিআর লাগবে, সিএস লাগবে। মুসলমান হিসাবে আমরা একটা বিয়া করছি, আরো 3টা বিয়া করার না দিলে আমরা ইলেকশনে যাব না, এগুলা করে কেন? ইলেকশনে আসুক না। বিএনপির জনপ্রিয়তা নাই, তা অন্যরা ইলেকশনে আসতে চায় না কেন? জি, আপনি মনে করছেন জি জি, হ্যাঁ, এরা ইলেকশনে আসে, তাই এরা জানে যে ইলেকশন হইলে বিএনপি মিনিমাম 2/3 সিট পাবে, মিনিমাম, আরো বেশি পাবে একাই। জি, মানে ধারণাটা তো সেরকমই ছিল আগেও, বিভিন্ন জরিপ বা মানুষের ছিল না, এখনো আছে। আপনি ভোট হলে দেখবেন। কিন্তু এই যে বিশ্ববিদ্যালয়ে যে কেন্দ্রীয় সংসদ নির্বাচনগুলো হলো, তাতে কিছুটা এই জায়গায় একটা প্রশ্নবোধক তৈরি হয়েছে কিনা? মানে মানুষ যেখানে নিশ্চিত ছিল এটাই হবে, কিন্তু সেখানে একটা প্রশ্নবোধক যে আসলেই কি হবে, এরকম একটা তৈরি হচ্ছে কিনা? কারণ কোন মানুষের মধ্যে মানে বিশ্ববিদ্যালয়ের কোন নির্বাচনে বিএনপি ভালো করতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকশনটা হয়েছিল সময় 2005-7 দিন একটা স্পুলিং এর মতো স্পার্ক করছে। আরে বাবা, ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিতে ফেলছে। এখন কিন্তু সবাই জানে তারা 2 নম্বরই করে জিতছে। নীলক্ষেত থেকে ব্যালট বাক্স ছাপায় দিচ্ছে, ব্যালট পেপার ছাপায় দিচ্ছে, এটা সবাই জানে। আর প্রশাসন, ভাইস চ্যান্সেলর থেকে ধরিয়া এই যত প্রক্টর থেকে ধরে সব প্রশাসন হলো তাদের পক্ষে।
তো এই একই বিষয় আপনি বলছেন, মানে এই অভিযোগটা কি জাকসু, রাকসু, চাকসু সবগুলোর ক্ষেত্রেই? সব ব্যাপারে এই জায়গাগুলো তারা খুব কূটকৌশল করে, কৌশলও বলবো না, এটাকে বলবো আমি অপকৌশল এবং কূটকৌশল করে দখল করছে। যখন ছাত্রলীগাররা এই ইউনিভার্সিটি গুলা দখল করেছিল, সব গিয়া টাকা পয়সা দিয়া হোক, হাতে পায়ে ধরিয়া হোক, এপিজিং করে হোক, ছাত্রলীগটাকে তারা প্রথম ওখানে ছাত্রলীগটাকে ছাতা হিসাবে রাখিয়া এর নিচে তারা বড় হয়েছে গত 15 তো বছর। এই একই ঘটনা, এই একই আপনি যেটাকে কূটকৌশল বলছেন, কোটানকোট, সেই কূটকৌশলটা জাতীয় নির্বাচনেও হবে না। যেখানে ছাত্রলীগকে ছায়া হিসেবে রেখেছে, এখানে আওয়ামী লীগকে ছায়া হিসেবে রাখবে না, তার নিশ্চয়তা কি? আওয়ামী লীগকে ছায়া হিসাবে রাখলেও যতই রাখুক আওয়ামী লীগের ভোট, আমি আওয়ামী লীগ করছি 36 বছর, ছাত্রলীগ আওয়ামী লীগ মিলে। আমি আওয়ামী লীগের এমপি ছিলাম, সেন্ট্রাল এক্সিকিউটিভ মেম্বার ছিলাম, ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলাম কেন্দ্রের। আওয়ামী লীগের ভোট, ওই যে যারা রাজাকারের ছেলে টেলে যারা আছে, এরা ভোট দিব জামাতকে। আর আওয়ামী লীগ যেহেতু মুক্তিযুদ্ধের পক্ষের দল, সমস্ত দোষ ত্রুটি থাকা সত্ত্বেও উভয়ের আওয়ামী লীগের ভোটটা হয় সেন্টারে আসবে না, 1 নম্বর। কারণ যদি আওয়ামী লীগ ইলেকশন করতে না পারে, তাহলে তাদের নেতৃত্ব সিদ্ধান্ত দিয়ে দিবে কেউ সেন্টারে যাবে না। বয়কটের নির্দেশিত মধ্যে দিয়েছে শেখ হাসিনা। হ্যাঁ, দিয়ে দিছে, কাজে আসবে না। কাজে এই ভোটটা আশা করাটা খুব বাতুলতা। আর তা না হলে যদি কেউ আসে, তারা ভোট দেবে দানের শেষে, চারি পাল্লা বা জামাতকে ভোট তারা দিবে না। তো ছাত্র সংসদে হলো, আসে না। ছাত্র সংসদে কেন হলো? কোনটা? ছাত্র সংসদ ধরেন জাকসু, রাকসু, ডাকসু, চাকসু, এগুলোতে কেন হলো এরকম তাহলে? মানে জি, আপনি ভোটটা হিসাব করেন, ভোটটা যে ভোটে ইসলামী ছাত্র শিবির পাস করছে, শুধু ঢাকা ইউনিভার্সিটি একটা পদে, তাও মেজরিটি হয় নাই, তারা অ্যাবসলিউট মেজরিটি হয় নাই ভোটে। কোন হলে বিপিজিএস তাদের না। ঢাকা ইউনিভার্সিটিতে 15-16টা হল আছে, 17টা হল, কোন হলে বিপিজিএস কিন্তু ছাত্র শিবিরের না। আপনি কথাটা আমি বুঝাইতে পারছি আপনাকে? তাদের যদি ইনফ্রাস্ট্রাকচারের সমর্থন থাকতো, সমস্ত হলগুলোতে জিততো তারা। এত ভোট পাইছে বিপিজিএস, ডাকসু, হলে তারা একটা হলে তারা বিপিজিএস জিতলো না কেন? এর কারণ হলো ইনফ্রাস্ট্রাকচারে তারা ওই কূটকৌশলটা করতে পারে নাই। কূটকৌশলটা করছে সুপার স্ট্রাকচারে, যে আমাদের ডাকসু পাস করতে হবে। ডাকসুতে জয়লাভ করলে পার্লামেন্ট ইলেকশনে জয়লাভ করবে, তাহলে তো ছাত্র ইউনিয়ন যখন ৭২ সনে জয়লাভ করছিল, কমিউনিস্ট পার্টি মুজাহিদুল ইসলাম সেলিম, ছাত্র ইউনিয়নের মাহবুব জামানরা যখন পাস করছিল সব ইউনিভার্সিটি, তখন তো তাহলে নেপা কমিউনিস্ট পার্টি ৭৩ সনে সব পাস করতো, নেপা কমিউনিস্ট পার্টির মাত্র একটা সিট পাস করছে তখন। এবং জাসদে এটি একটা শক্ত বক্তব্য, বিশ্লেষণটা আছে যে ছাত্র সংসদে জিতেছে মানে জাতীয় নির্বাচন হবে না। কিন্তু আসে যখন সবগুলো ছাত্র সংসদ নির্বাচনে এই ফল হয়, একদম ভূমিধস বিজয় হয়, তখন একটা তো প্রশ্ন জাগে যে এটা কি কোনো বার্তা কিনা। এটাকে আপনারা আসলে কিভাবে নিলেন জাতীয় নির্বাচনের জন্য? আপনারা আমি একটা কথা বলছি, আমি যদি আজকে আমার যদি যৌবন থাকতো, তাহলে 1 বছরের মধ্যে তারা ফল করত। এখন 1 বছরের মধ্যে ফল করবে কিনা জানি না, কিন্তু 2 বছরের মধ্যে ফল করবে তারা। কারণ আপনি ফানুসের উপরে, বেলুনের উপরে নির্ভর করে আপনি আকাশে উঠতে পারবেন না। যে বেলুনে ধরে আকাশে উঠতেছে, বেলুন রে খুব উড়ে, বেলুন নিজে নিজে আকাশে উড়ে, কিন্তু তাকে ধরে কেউ আকাশে উঠতে পারে না। আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলি, ফানুস বা বেলুনের মতো আদর্শের উপরে দাঁড়ায়, মধ্যযুগীয় বর্বর আদর্শের উপরে দাঁড়ায় কেউ এই দেশে বেশি দিন, মুক্তিযুদ্ধের বাংলাদেশে বেশি দিন টিকতে পারবে না। কথাটা খুব ক্লিয়ার, মানুষ বুঝে ফেলতে। মানুষ বুঝতে বুঝতেই শেখ হাসিনা এমন ভাবে জিনিসটাকে আচ্ছন্ন করে রাখছিল, এমন ভাবে প্রচ্ছন্ন করে রাখছিল, মানুষ বুঝার আগেই দেখা গেছে শিবির পাশ। কারণ এরা তো 15 বছর যাবত এই কাজটা করছে, এবং সিটে, পার্লামেন্ট সিটেও কাজ করছে। কিন্তু পার্লামেন্ট সিটে আমি চ্যালেঞ্জ করলাম, 10% ভোট পাইতে সবাই মিল্লা, সব মোল্লারা মিল্লা, সব ইসলামিক নামদারি দলগুলা মিলে 10% ভোট যদি পায়, সেদিন আমারে জিজ্ঞাসা করেন যে ফজলুর রহমান এটা কেন বলছিলেন আপনি? ইলেকশন করুক না, করেন কেন?
মানুষ এখন এবং এটা বুঝে ফেলছে। প্রথম যখন 5ই আগস্ট হয়েছে 2 মাস পর্যন্ত আমিরে জামাতকে বলছে কি আমিরুল মুমিনিন, উনি হলেন আমিরুল মুমিনিন ডাক্তার শফিকুর রহমান। পরে ফজলুর রহমানের মতো হতবাগারা যখন বলছে আমিরুল মুমিনিন রে কিন্তু আমি চিনি রে, উনি কিন্তু সাদা দাড়ি আর যত দেখাইতেছে সাদা চুল, উনি কিন্তু আমার 10 বছরের ছোট। আমি ফজলুর রহমানের, আমার জন্ম 48-এ, ওনার জন্ম কিন্তু 58-তে। আমার কথাটা খুব বোঝাচ্ছে। উনি মাহমুদুর রহমান মান্নাদের কর্মী। আমি গিয়ে মাহমুদুর রহমান মান্নার আমি পাশাপাশি বক্তৃতা করছি, তখন দেখছি ইন্টারমিডিয়েটে পরে দৌড়াদৌড়ি করে। জাসদ ছাত্রলীগ করতো। জাসদ ছাত্রলীগ করতে সময় দেয়ার ইজ নো গড, নো গড। তখন তো আল্লাহ বিশ্বাস করতো না। এই জাসদের লোকটা এখন আইসাকে আল্লাহ হয়েছে এবং আমিরুল মুমিনিন হয়েছে। একটা সিটে দাঁড়ায় পাস করুক। আমি যখন বলছি এই 71-কে যারা অস্বীকার করো, 71-এ কোনো যুদ্ধ ছিল না, মুক্তিযুদ্ধ ছিল না, 71 ছিল ভাইয়ে ভাইয়ে ঝগড়া এবং ইন্ডিয়া লাগাইছিল। 71-এ মুক্তিযুদ্ধ হয় নাই, মুক্তিযুদ্ধ হয়েছে 47 আর 24। তোমরা যারা বলো এই রাজাকার আলবদরের বাচ্চারা খুব সাবধান। যেদিন থেকে ফজলুর রহমান বলা শুরু করছে, এখন তাদের ফেস গুলা মানুষের সামনে উদ্ভাসিত হয়েছে। ও এরা হইলো ওই সেই গোলাম আজম, সেই টিক্কা খান, যে গোলাম আজম টিক্কা খানের পায়ে ধরে বলছিল হুজুর আপনি কোনো চিন্তা করবেন না, আমরা সব ঠিক করে দিব। আলবদর রাজাকার সৃষ্টি করে 30 লক্ষ লোককে হত্যা করতে যারা সহযোগিতা করেছিল, 2 লক্ষ মা বোনের ইজ্জত যারা ধ্বংস করতে সহযোগিতা করেছিল, শত শত বুদ্ধিজীবী মুনির চৌধুরী থেকে ধরে আলিম চৌধুরী থেকে ধরে গ্যাসউদ্দিন থেকে সেই দলের সাথে আপনার দল জোট করেছে, ক্ষমতায় গিয়েছে, তাদেরকে মন্ত্রিত্ব দিয়েছে। এখন এসে অভিযোগগুলো করলে এটা আওয়ামী লীগও গেছে 86 সনে, এগুলো আওয়ামী লীগ এখন এই দাবি করছে না, আপনারা এখন মানে তাদের বিরুদ্ধে অভিযোগ করছেন। এই অভিযোগগুলো তখনও ছিল, কারণ এটা 71-এর ঘটনা। আপনারা 2001-এ তাদের সাথে জোট করে ক্ষমতায় গিয়ে একদম মন্ত্রিত্ব পর্যন্ত মানে বিএনপি দিয়েছে আমি বলছি। তো এখন এসে যখন এই অভিযোগ বলেন তখন আসলে এরকমটা হয়ে যায় না, যখন কাজে লেগেছে তখন বন্ধু হয়েছে, এখন কাজে নাই, এখন এই অভিযোগগুলোকে আবার সামনে নিয়ে আসছেন। সম্রাট শাহজাহানের যখন শক্তি ছিল তখন আওরঙ্গজেব তার কাছে গিয়ে মাথা নত করে দাঁড়াইছে দাক্ষিণাত্যের হিসাবে। কিন্তু আওরঙ্গজেব যখন মনে করছে রাষ্ট্র ক্ষমতা আমাকে পাইতে হবে, তখন সম্রাট বাপরে বন্দি করছে, ভাইদেরকে হত্যা করছে। রাষ্ট্র ক্ষমতা কিন্তু সেই জিনিস। ওই 2001 সনে আমার সঙ্গে তার মিল হয়েছিল বলেই 2025 সনেও তার সঙ্গে আমার মিল রেখে চলতে হবে, যেখানে আমরা বুঝতেছি সে তার অরিজিনালটা ভুলে নাই, সে 71-কে ভুলে নাই। আমরা কি সেই জায়গাতে যাব? আমরা তো শহীদ জিয়ার দল না, সে শহীদ জিয়ার দলে গিয়েছিল। মানে স্বাধীনতা বিরোধীটা আসলে এটা একটা রাজনৈতিক টার্ম হয়ে দাঁড়িয়েছে যে 2001 সালে যখন ওই আওরঙ্গজেবার ঘটনা বলছিলেন, যখন দরকার ছিল রাষ্ট্র ক্ষমতার জন্য তখন গেছেন, এখন দরকার নাই, এই জন্য এখন ওই বিষয় টার্মটাকে ক্যাশ করছেন। এখন আমি আপনাকে বলি, তারা যখন তাদের রূপে আত্মপ্রকাশ করছে 2001 সনে, কিন্তু তারা তাদের রূপে আত্মপ্রকাশ করে নাই। তারা বলে নাই যে 71 ভুল ছিল, মানে 71-এর ইতিহাস তখন স্বাধীনতা বিরোধী ছিল, কিন্তু 71-কে অস্বীকার করে এরকম স্পষ্ট ভাবে যেটাকে পূর্ব পাকিস্তান বা বাংলাস্তান বানাবো। আমরা কি শুধু একটা আন্দোলন করছি একটা ইলেকশন করার জন্য? 5ই আগস্টের পরে যারা শুরু করলো, যারা মুক্তিযুদ্ধ করছিল অস্ত্র হাতে নিয়ে, তারা আল্লাহর কাছে মাপ চাও। তখন তাদের আসল রূপটা বাইরে আসছে, তখন থেকে এই দেশের মানুষ সাবধান হয়েছে এবং সাবধান করতে গিয়ে এইসব ফজলুর রহমানদের মতো হতভাগাদের মৃত্যুর ঝুঁকি নিতে হয়েছে। এখন সব পরিষ্কার বাংলাদেশে যে আলবদর রাজাকারের ভবিষ্যৎ বংশধরকে ভোট দেওয়া যাবে না। করে দেখে ভোটটা খুব ক্লিয়ার, এটা হবে না। হ্যাঁ, বিএনপি তাদের সাথে করছে, আওয়ামী লীগও করছে, প্লাস মাইনাস করতে। পলিটিক্সটা তখন ক্লিয়ার ছিল না। ক্লিয়ার মাস্ট বি ক্লিয়ার পলিটিক্স। যে পলিটিক্সটা জামাত শুরু করছে, যদি সেইটাই যদি ভিত্তি হয় তাহলে তো ক্লিয়ারই তো ছিল। মানে বরং তখন যাদেরকে আপনারা মন্ত্রিত্ব দিয়েছেন তাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধাপরাধের অভিযোগ ছিল। কিন্তু জিনিসটা হলো এখন যেটাতে জামাত নিজেরাই আনছে, 71 ঠিক ছিল না বেঠিক ছিল, সঠিক ছিল না বেঠিক ছিল, কথাটা খুব বোঝার চেষ্টা করেন। 71 যারা মানে তারা একদিকে থাকবে, 71 সঠিক ছিল। 71 যারা মানে না তারা আরেক দিকে থাকবে। আমরা হইলাম 71 সঠিক ছিল সেটার পক্ষে। জি, এখন আপনাদের এই অবস্থান, মানে 2001 সালে অবস্থান ভিন্ন হলেও এখন এই অবস্থান।
এবং এই অবস্থা না থাকলে পরে বাংলাদেশ থাকবে না, বাঙালি জাতিসত্তা থাকবে, কিন্তু বাঙালির জাতি রাষ্ট্র থাকবে না। আমি আপনাকে বলে দিলাম, বাঙালির কোনোদিন রাষ্ট্র ছিল না, বাঙালি জাতিসত্তা ছিল। সেই পাল বংশের আমল থেকে, পুণ্ডবর্ধন থেকে ধরিয়া এখন থেকে কত বছর, সরি, সপ্তম শতাব্দীর থেকে ধরিয়া আজকে 1800 বছর যাবত বাঙালির কোন রাষ্ট্র ব্যবস্থা ছিল, রাষ্ট্র ছিল না। যেমন ইসরায়েল রাষ্ট্র হয়েছে, ইহুদিদের কোন রাষ্ট্র ছিল না, মহাযুদ্ধের পরে রাষ্ট্র হয়েছে। ঠিক বাঙালির কোন রাষ্ট্র ছিল না, বাঙালি জাতি ছিল। সেই যে জাতি রাষ্ট্রটা আমরা সৃষ্টি করছি, সেটা আমাদের ওই যে পূর্বপুরুষরা রক্ত দিছে। আর বড় কথা নাই বা বললাম, সেই আমাদের সেই উসমান খাঁ, বোখাইনগরের উসমান খাঁ, সে আমাদের ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করা প্রথম ব্যক্তি, ফকির মজনু শাহ, সেই যুদ্ধ করা রংপুরের নুরুল দিন, যারা রক্ত দিয়ে পদ্মা মেঘনা যমুনার পানি লাল করেছে, সেই তিতুমির সূর্য সেন। এবং মডার্ন পলিটিক্সে আইসা দেখা গেল আমাদের সেই নেতারা, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, শেরে বাংলা একে ফজলুল হক, হুসেন শহীদ সোহরাওয়ার্দী, নেতাজি সুভাষ বোস, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই যে বাঙালি জাতিসত্তাকে আস্তে আস্তে এর মধ্যে একটা ভুল হয়েছে। 47 সনে বাঙালি জাতিসত্তাকে দুই ভাগ করে বাঙালি জাতিসত্তা ধ্বংস করার সাংঘাতিক বড় বাজে পদক্ষেপ নিয়েছিল গান্ধী এবং জিন্না। কারণ তারা মনে করছিল বাঙালিরা যদি এক থাকে, বাংলা যদি এক থাকে, কলিকাতা যদি এক থাকে, তাইলে এরা শাসন করব ভারতবর্ষ। বহু চক্রান্ত করে বাংলাকে ভাগ করছে, বাংলা ভাষাকে ভাগ করছে, বাংলা সংস্কৃতিকে ভাগ করছে। 40 কোটি মানুষ আমরা বাঙালি জাতি, সারা পৃথিবীতে আমাদের অবস্থান হলো 4 নম্বরে, সেই 5 নম্বরে। সেই বাঙালি জাতি আমরা যুদ্ধ করছি, যুদ্ধ করে করে রক্ত ঢালছি ব্রিটিশ আমলে। আমাদের মায়েরা বোনেরা নীল সাহেবদের অত্যাচারে খেতে খেতে ছড়া বলেছে, ছেলে ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে। সেই ক্ষুদিরামের মতো 17 বছরের শিশুরা একবার বিদায় দে মা ঘুরে আসি বলে ফাঁসির মঞ্চে গেছে। সেই চট্টগ্রামের একজন স্কুল মাস্টার সূর্য সেনের মতো লোকেরা পাহাড়ে গিয়ে যুদ্ধ করছে। সুভাষের মতো একজন ব্যক্তি দেশ থেকে দেশান্তরিয়া বিশ্বকে কাঁপাইয়া দিয়া। অ্যাডভোকেট ফজলুর রহমান, আপনি খুবই দারুণ করে আসলে বলছেন, কথাগুলো অনেকক্ষণ ধরে শোনার মতো। আপনার যে উপস্থাপন, এই ইতিহাসটা আবার এক একজন এক এক রকম ভাবে উপস্থাপন করে, এবং সবচেয়ে মানে যেটি বলার মতো বিষয় সেটা হচ্ছে যে এই ইতিহাসে সে 47 থেকে 2025 সাল পর্যন্ত যদি কোনো ভুল করে থাকেন, যদি কারো মনে কষ্ট দিয়ে থাকে, তার জন্য জামায়াত ইসলামের আমির নিঃশর্ত ক্ষমা চেয়েছেন সবার কাছে। সেটিকে কি মানে সেই ক্ষমাটাকে আপনারা আমলে নিচ্ছেন কিনা? আমি একটা কথা বলি, পৃথিবীতে কোন রাজনৈতিক দল যদি সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে, ফজরের নামাজ পড়াতে কে মিথ্যা কথা বলা শুরু করে, আর রাত্রে ঘুমানোর পর্যন্ত যে মিথ্যা কথা, যে দল মিথ্যুক, আমি মিথ্যাবাদী যে দলটা বলবো, সেই দলটার নাম হলো জামাত ইসলাম। একদম তাদের নেতা মওদুদী থেকে ধরিয়া 1940 সালে যখন তাদের প্রতিষ্ঠা হয়েছিল, যার বয়স এখন, যে দলের বয়স এখন 75 বছর, এরা মিথ্যাবাদী। এরা পাকিস্তান সমর্থন করে নাই, বাংলাদেশ সমর্থন করে নাই, আবার যখন ইতিহাস কইব আমরাই সমর্থন করছি, মৃত্যু। এবং একটা জেনারেশন, 2টা 3টা জেনারেশনকে এরা ধ্বংস করে দিচ্ছে মিথ্যা কথা বলে বলে। ওই পবিত্র ধর্মের নামে তাদেরকে স্বপ্ন দেখায় দেখায় শেষ করে দিচ্ছে বাংলাদেশটাকে। আমি এদের কথা, আমি তাদেরকে চ্যালেঞ্জ করছি, 2টা চ্যালেঞ্জ করছি আমি জামাতের আমিরকে, বড় কথা বললেন না, আমার সাথে বসেন, আমি আপনার চেয়ে 10 বছরের বড়। আমি যখন এমসি কলেজে বক্তৃতা করতাম, ওই সিলেটে উসমানী মেডিকেল কলেজে যখন আমার কর্মীরা আমি ভিপি বানাইতে যাইতাম, তখন ওরা পিছনে পিছনে দৌড়াইতো ওদের ভিপি। আমি যাকে চাইছি সে হয়েছে মেডিকেল কলেজে উসমানী কলেজের ভিপি, আমি যাকে চাইছি সিলেটে সে হইছে মদন মোহন কলেজের ভিপি। আমি আগের কথা, এখন তো আসলে অনেক কিছু পরিবর্তন, এখন তরুণ নেতৃত্ব। আমি চ্যালেঞ্জ করছি যে বসেন, বসে না। আবার বলছি ইলেকশন করতে চান আপনি সিলেটে ইলেকশন, আমি তাদের অন্যদের কথা বলবো না। সিলেটে প্রথম ইলেকশন করছে সদরে, ভোট পাইছে 17,000। 1991 সন, 1996 সনে ভোট করছে, ভোট পাইছে 18,000। 2001 সনে ভোট করছে দাড়ি পাল্লা লইয়া, ভোট পাইছে তার এলাকাতে কোলাউড়াতে 11,000। 17 আর 18 কত হইল? 35 আর 11 46,000 ভোট।
আমিও ফেল করছি, কিন্তু আমি হেলাই 1 লাখ ভোট পাইছি একবারে। উনি 3বার ইলেকশন করে আমার ভোটের অর্ধেক ভোট তো হয়েছে না। আমার কথাটা খুব বোঝা, ও তো মানে বড় কথা বলা ভালো না তো। আমি বলছি দাঁড়ান, কোন সিটে দাঁড়াবেন? যদি আমার দল আমাকে নমিনেশন দেয়, আপনারা যে বড় কার বিরুদ্ধে দাঁড়াইতে বলেন? জি, এটি এটি আপনার বিশ্লেষণ। এই দেশের মানুষ, একটা কথা আপনাকে বলি, কোনদিন যদি জানে আল বদর রাজাকার আল শামসের বংশধর, তাদেরকে ভোট দেবেন। জি, কিছু মানুষ ভোট দিতে পারে, এই দেশের মেজরিটি মানুষ মানে স্বাধীনতা বিরোধীকে ভোট দেবেন। আমি চ্যালেঞ্জ করলাম, দুইটা একটা মানুষ ফাঁকে ফাঁকে ফাঁস করে আসা পরে, সেটা ভিন্ন কথা। তাও বিএনপির মতো রাজনৈতিক দলের সহায়তা নিয়ে, আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলের সহায়তা। স্পষ্ট আপনার বিশ্লেষণ, আপনার বক্তব্য স্পষ্ট। একটু আসি যে আপনি বলছেন আপনি 36 বছর রাজনীতি করেছেন, আওয়ামী লীগের মনোনয়নে ছিলেন, আপনি এমপি হয়েছেন, কিন্তু মানে এটার কারণে মানে অনেকেই ভাবে আপনি এখনো আওয়ামী লীগেরই প্রতিনিধিত্ব করছেন, বিএনপিতে এসে আপনি আওয়ামী লীগের পারপাস সার্ভ করছেন। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? এটা নিয়ে অনেক প্রচারণা আছে, আপনি নিজেও সেটি শুনেছেন নিশ্চয়ই। আপনি এই বিষয়ে আপনার কি বক্তব্য? এটা যদি করতাম, আমার দল তো আমাকে নমিনেশন দিত না। আপনি বুঝেন, আমার দলের নেতৃত্ব বুঝে না যে আমি আওয়ামী লীগের না, আমি মুক্তিযুদ্ধের পারপাস সার্ভ করতেছি, এবং এটা আমি সার্ভ করে যাবই। এতে আমি এমপি হই না হই, জীবন থাকুক বা না থাকুক, আমি মুক্তিযুদ্ধ ছাড়ব না। মুক্তিযুদ্ধ এই জাতির, 1000 বছরের বাঙালি জাতির সবচেয়ে বড় অর্জনের নাম হলো মুক্তিযুদ্ধ। আমি সেই মুক্তিযুদ্ধ ছাড়বো না। আমি যুদ্ধে গেছি, পাশের ছেলেটা লাফ মেরে গুলি খায় পড়ে গেছে, আমাকে বলে গেছে মামা মারে দেখো, সেই মা পাগল হয়ে মারা গেছে, আমি তাকে ভুলে যাব? সেই মুক্তিযুদ্ধকে ভুলে যাব? আমার এলাকা হলো হাওর অঞ্চল। হাওর অঞ্চলে একটা ছেলে হচ্ছে বীরুত্তম জগৎজ্যোতি দাস, ওই আজমেরিগঞ্জের জলসুকা নামক একটা জায়গাতে যুদ্ধ হয়েছিল পাক বাহিনীর দ্বারা। যখন তারা ঘেরাও হয়ে গেছে, তখন সে তার সমস্ত, সে ছিল কমান্ডার, 50-1 বলতো তোরা যা, আমি কাভারিং ফায়ার দিয়ে আটকায় রাখি পাকিস্তানি বাহিনীকে, তোরা পাইছে যা, আমার মৃত্যু হবে। শেষ গুলিটি পর্যন্ত করার পরে সে পাক বাহিনীর গুলিতে, হানাদার বাহিনীর গুলিতে আজমেরিগঞ্জে মারা গেল। তার লাশটা বট গাছে টাঙ্গায় লইল, পয়চা পয়চা পড়ছে। আমি সেই জগৎজ্যোতি দাসের মুক্তিযুদ্ধকে ভুলে যাব? আমি মহাপাপী হব না? আমি ওই যে 7 লক্ষ মানুষ মরছে, শুধু শরণার্থী ক্যাম্পে 7 লক্ষ মানুষ মরছে, শিশু নারী, আমি সব ভুলে যাব। আমার সব ভুলে দিতে হবে, কেন ভুলে যাব আমি? আপনার মানে আমার মুক্তিযুদ্ধের চেয়ে যদি উন্নত কেউ দেখাইতে পারে, তাকে তাহলে আমি মুক্তিযুদ্ধের ব্যাপারে চিন্তা করব। এখন পর্যন্ত বাঙালি জাতি বনে মুক্তিযুদ্ধের মতো ইতিহাসের গৌরব আর কোনোদিন আসবে না। অ্যাডভোকেট ফজলুর রহমান, অনেক ধন্যবাদ। কিন্তু এই যে ধরেন মাদারীপুর 1 আসনে একটি প্রার্থিতা বাতিল হয়েছে, একজনের, মাদারীপুর 1 আসনের কামাল জামান মোল্লারের প্রার্থিতা স্থগিত হয়েছে, এবং দেখা যাচ্ছে তিনি তার বক্তব্যে জয় বাংলা বলে ফেলেছেন স্লোগান, এবং এটিও একটা আলোচনা এসেছে যে তিনি আসলে জয় বাংলার পারপাস সার্ভ করছেন, জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে তার মানে এই অবস্থা হলো। এবং কেন যে প্রার্থিতা বাতিল হয়েছে এটি কোনো স্পষ্ট ব্যাখ্যা আসলে দলের পক্ষ থেকে আসে নাই। এই যে জয় বাংলা স্লোগান দিয়ে একটা বিপাকে পড়া, আপনি দীর্ঘদিন 36 বছর ধরে আওয়ামী লীগের রাজনীতি করেছেন, বা মুক্তিযুদ্ধের সময় এই স্লোগান দিয়ে আপনারা, মুক্তিযুদ্ধের সময় ছিল জয় বাংলা স্লোগান মুখে মুখে, এখন কখনো মুখ ফসকে বেরিয়ে গেলে এরকম কোনো কনসিকুয়েন্স ভোগ করতে হবে কি মনে করেন? বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে? আচ্ছা, আমি যদি বলি যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল 15-16 বছর, যখন ফারুক খানের মুখ থেকে, আমি এই নামটাই বললাম, কর্নেল ফারুক খানের মুখ থেকে আমি যখন জয় বাংলা স্লোগান শুনছি, যে ফারুক খান ক্যাপ্টেন থাকাকালীন সময় 71-এ পাকিস্তানের পক্ষে যুদ্ধ করছে আর্মি হইয়া, আমি চ্যালেঞ্জ করলাম, এটা চ্যালেঞ্জ। তাহলে ফারুক খান জয় বাংলা স্লোগান দিয়ে তো জয় বাংলা স্লোগানটাকে অপবিত্র করে ফেলছে। সালমান রহমানরা স্লোগান দিছে, ব্যাংক লুটেরারা যারা 36,000 কোটি টাকা লুট করছে, এসালমরা জয় বাংলা স্লোগান দিছে, কত রাজাকারের ছেলেরা জয় বাংলা স্লোগান দিছে। এটা তো আওয়ামী লীগের একটা মানুষ মনে করে জয় বাংলা স্লোগানটা মানে লুটপাটের একটা, ওই মানুষকে গুম করার জন্য স্লোগানটা দেওয়া হয়েছে। এটার ব্যাপারে মানুষের একটা অ্যালার্জি কাজ করে। আমি খুব ক্লিয়ারলি বললাম, জয় বাংলা স্লোগানটা এক সময় ছিল বাঙালি জাতির শ্রেষ্ঠ স্লোগান 71-এ।
মুক্তিযোদ্ধা গুলি খায় মারা গেছে, জয় বাংলা কয়ে মারা গেছে, এটা যেমন সত্য, এই স্লোগানটাকে কিন্তু আওয়ামী লীগ ধ্বংস করছে। দেখা যাক কখন গিয়ে আবার এই স্লোগানটা মানুষ দেয়, এই সেটার স্লোগানটাকে জন্য আওয়ামী আরো লীগ অনেক ধ্বংস করেছে অপেক্ষা বলছেন, এই কথাও বলা হচ্ছে যে মুক্তিযুদ্ধের চেতনা, যেটি নিয়ে আপনি আসলে গর্ববোধ করে এতক্ষণ একটা খুব আবেগী কথা বলেন, আপনি সবসময় বলেন, আমরা খুব মানে মুগ্ধ হয়েই শুনি সেই কথাগুলো, কিন্তু সেই চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, সেটিকেও আওয়ামী লীগ এভাবে নষ্ট করেছে বলে আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ করা হয় যে তারা যাবতীয় অপকর্ম আপনি যেগুলো বলছিলেন যে সেগুলো মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেই তারা হ্যাঁ, করেছে। মুক্তিযুদ্ধটা তখন আমি খুব তাহলে কি আপনি খেয়ালে বলি। মুক্তিযুদ্ধের চেতনাকেও বর্জন করবেন? না, আমার কথাটা বুঝেন, আমি স্লোগানটা যেটা আর মুক্তিযুদ্ধ যেটা, দুইটা কিন্তু এক জিনিস না। স্লোগান হলো মুক্তিযুদ্ধের একটা পার্ট, যে স্লোগানটা সামনে আসছে। আর মুক্তিযুদ্ধের কথাটা যেটা যখন বলা হলো যে এই দেশে কোনো মুক্তিযুদ্ধ হয় না 71-এ, আপনি যার সাথে কথা বলতেছেন এই হতভাগা মানুষটা মৃত্যুর ঝুঁকি নিয়ে বলছে, এই আলবদর রাজাকারের বাচ্চারা মুক্তিযুদ্ধ কিন্তু হয়েছে। মুক্তিযুদ্ধকে বাঁচায় না রাখলে বাংলাদেশ থাকবে না, কারণ মুক্তিযুদ্ধের আগে বাংলাদেশের নাম কি ছিল? পূর্ব পাকিস্তান। এটা পাকিস্তানের একটা অংশ ছিল। তাহলে যারা মুক্তিযুদ্ধ মানে না তারা পূর্ব পাকিস্তানে যাবে। পূর্ব পাকিস্তান তো নাই, তাহলে পাকিস্তানে যাবে, লাহোরে। যারা ডাকসুতে পাশ করলে লাহোরে মিষ্টি খায়, এরা ওখানে যাবে। তো আমি বলতেছি মুক্তিযুদ্ধটা একটা বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন, একটা দুইটা স্লোগান না। এই ব্যাপারে মানুষের সেন্টিমেন্ট আছে, জি জি, এই ব্যাপারে মানুষের সেন্টিমেন্ট আছে। এমনকি আমি আপনাকে বলি, আমি যখন 1999 সনে প্রথম দল করলাম এককভাবে, কাদের সিদ্দিকী প্রেসিডেন্ট, আমি জেনারেল সেক্রেটারি, কৃষক শ্রমিক জনতা লীগ। কাদের সিদ্দিকীর মতো মানুষ, ফজলুর রহমানের মানুষ 99 সন থেকেই জয় বাংলা স্লোগান ছাড়ে দিছে। তখন আওয়ামী লীগ ক্ষমতায়। কেন ছাড়ছে? আমরা দেখছি যাদের মুখে মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় স্লোগানটা, এরা হলো স্বাধীনতা বিরোধী। যা হোক, সেই প্রশ্নটা আপনি যদি আমাদের, আমি খুব বিব্রত হব, আপনিও বিব্রত হবেন, কিন্তু মুক্তিযুদ্ধ থাকবে, মুক্তিযুদ্ধের ইতিহাস থাকবে, এবং মুক্তিযুদ্ধের রক্তের আকরে লেখা 72-এর সংবিধান থাকবে। আমি কিন্তু বলছি, আলিরিয়া মুক্তিযুদ্ধের 72-এর সঙ্গে ঢিল মেরে ফেলাই দিবা, বাপের বেটা জব্বর আলী থাকিস বাংলাদেশ। আমি কইছি, এই পরশুদিন কইছি, কালের বাংলাদেশে থাকি, পালাইস না। কিন্তু আলিরিয়াস কোথায়? এই যে বাংলাদেশের সংবিধান ফেলাই দিব, কোথায় আলিরিয়াস? কাজে আজকেরটাই সব শেষ না। আজকেরটা শেষ হইলে কারবালার ইতিহাস হইতো না, বিষাদ সিন্ধু লেখা হইতো না, ইয়াজিদ হুসেন হইতো না। আজকের জিনিসটা শেষ হইলে 1757 সনের 23শে জুনের মির্জাফর আর সিরাজের ইতিহাস হইতো না। কাজে আজকেরটা শেষ না। আজকেরটা শেষ হইলে পরে 71 সনে মুক্তিযোদ্ধার আলবদর রাজাকারের ইতিহাস হইতো না। আজকে যারা যা করতেছে এটা কিন্তু 50 বছর পরে গিয়ে হবে। এই তোরা যে করছিলে 72-এর সঙ্গে ঢিল মেরে ফেলাই, তোরা দেখতেছি না? তোরা দেখতেছি না? 10 টাকা আসিল না, ভাত খাইতে পারতে না সূর্য সেন হলে 5ই আগস্ট করে 10,000 কোটি টাকার মালিক হয়েছিল, তোদেরকে দেখতেছি না? রিক্সা দিয়া 20 টাকা ভাড়া দিয়ে যাইতে পারতে না, 4 কোটি টাকা গাড়ি ছেড়ে বাড়িতে যাস, তোদেরকে দেখতেছি না? তোরা কত দেশপ্রেমিক। এগুলা কিন্তু আসবে।